প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডব্লিউবি স্মার্ট এডুকেশন তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখে নেব তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল যে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে পূর্ণমান 50, তার সম্পূর্ণ সঠিক উত্তর। সপ্তম শ্রেণী এবং তোমাদের অন্য ক্লাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল সর্বশেষ, তার অ্যান্সারগুলি আমি আগেই দিয়ে দিয়েছি। শুধু তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল এটা বাকি ছিল। তোমরা অনেকেই কমেন্ট করে লিখেছো, দাদা পরিবেশ ও ভূগোলের অ্যান্সারটা দিয়ে দাও। তাই আমি আজকে তোমাদের পরিবেশ ও ভূগোলের সম্পূর্ণ সঠিক অ্যান্সারটা দেখিয়ে দেবো। এবং তোমাদের যদি অন্য ভিডিওগুলি পেতে অসুবিধা হয়, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অন্য ভিডিওগুলির উত্তর দেখে নিতে পারবে। এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়ে তোমাদের ভিডিও দেওয়া হয় এবং ইনফরমেশন দেওয়া হয়। তাহলে সবার প্রথমে তোমাদের নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। এবার দেখো, অনেক স্কুলে কী করেছে দেখো, এই যে তোমাদের সর্বশেষ ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক অনেক স্কুলে অক্টোবর মাসে দিয়ে দিয়েছে, আবার সেই একই প্রশ্ন অনেক স্কুলে নভেম্বর মাসে দিয়েছে। তাই অনেকে দেখবা উপরের যে থাম্বেলটা থাকে সেখানে তোমাদের নভেম্বর মাস অক্টোবর মাস লেখা আছে। তোমরা শুধু পার্ট 8 দেখে ঢুকে যাবে, তোমরা দেখতে পাবে সব এই একই অ্যান্সার রয়েছে। তাই আমি তোমাদের প্রথমে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নের যে উত্তর, এই প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা দেখে নেব। তাহলে তোমাদের আর সময় নষ্ট হবে না যদি এই প্রশ্ন তোমাদের না হয়। যদি এই প্রশ্ন হয় তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নেবে, কারণ কি এক এক স্কুলে এক এক সময় তোমাদের প্রশ্নগুলি দিয়েছে। চলো দেখে নেওয়া যাক উত্তরগুলি। 1-1 দেখো, এখানে তোমরা খাতায় যেভাবে লিখবে আমি ঠিক সেইভাবে লিখে দিয়েছি। দেখো, প্রশ্নটা তোমরা কালো পেন দিয়ে লিখবে এবং তোমরা বাকিটা তোমরা নীল পেন দিয়ে তোমরা লিখবে। তাহলে এখানে দেখো, তোমাদের যে প্রশ্ন আছে 1-1 সূর্যোদয়ের উত্তরায়ণের সময়কাল, মানে উত্তরায়ণ সময়কাল যেটা থেকে সূর্য উত্তরায়ণ হয়, তাহলে সেটা কী হবে দেখো, এটা তোমাদের এমসিকিউ ছিল। এটা উত্তর হবে তোমাদের গ, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। এরপর 1-2 কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে কি হয়, বায়ুর চাপের পার্থক্য বেশি হয় যদি সমচাপ রেখাগুলি পরস্পর পাশাপাশি থাকে। এরপরে দেখো 1-3 তোমরা এইভাবে ঠিক অ্যান্সারগুলি লিখবে, তারপরে স্কুলে তোমরা জমা দেবে ফিনিশ করে, তাহলে তোমরা ভালো মার্ক পাবে। এর ভিত্তিতে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে রেজাল্ট নির্ভর করেছে। তাহলে এখানে দেখো পরে কী আছে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো গ, উত্তর হবে তোমাদের উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম বা শ্রমিক, যেটা তোমাদের অপশনে থাকবে সেটা লিখে দেবে। 1-4 ভূভাগ ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো, তোমাদের সঠিক অ্যান্সার হবে ঘ, হিমালয়। ঠিক জোটটি নির্বাচন করো, তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে খ, নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়, উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় হয়। 1-6 আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো, সঠিক অ্যান্সার হবে ঘ, বিষুব রেখা। 1-7 পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, সঠিক অ্যান্সার হবে গ, পামির মালভূমি। 1-8 নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো, সঠিক অ্যান্সার হবে গ, নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি থাকে, তার ফলে কী হয়, আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। 1-9 যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো, সঠিক অ্যান্সার হবে ঘ, মার্বেল। তাহলে তোমাদের 9টা এমসিকিউ ছিল, 9টা এমসিকিউ সঠিক অ্যান্সার এখানে দেখে নিলে। পরে দেখো তোমাদের রয়েছে শূন্যস্থান। কি রয়েছে 2-1 নিরক্ষীয় রেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ থাকে, অক্ষরেখার পরিধি কমতে থাকে, তাহলে কি হবে, কমতে, শূন্যস্থানে হবে। 2-2 বায়ুতে জলীয় বাষ্পর পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, শূন্যস্থান হবে বৃদ্ধি। 2-3 এশিয়া মহাদেশের একটি উত্তরবাহী নদী হলো, কি হবে, ওপ। 3-1 কী বলা আছে এখানে, সঠিক, ঠিক ভুল, যদি সঠিক হয় তাহলে ঠিক, আর যদি মিথ্যা হয় তাহলে ভুল। তাহলে এখানে কী হবে, ব্যবচ্ছন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। তোমরা অবশ্যই জানো যে ভারতবর্ষের একটা ব্যবচ্ছন্ন মালভূমি ছোটনাগপুর মালভূমি, তাহলে এখানে কী হবে, সঠিক। শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে, হ্যাঁ এটাও সঠিক। 3-3 তাহলে তোমরা কী করবে, প্রশ্ন লিখবে এবং পাশে বক্স করে লিখে দেবে সঠিক। তারপর দেখো 3-3 জুলাই মাসের উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল, তাহলে দেখো এটাও হয়ে যাবে তোমাদের সঠিক। এরপরে তোমাদের 3টা মিলানো রয়েছে, কয়স্তম্ভর সাথে ক্ষয়স্তম্ভ মেলাও, তাহলে দেখো উত্তরগুলো এইভাবে তোমরা বক্স করে লিখে দেবে। দেখো 4-1 ফুজিয়ামা কী হবে, 3 রোমান 3 কী রয়েছে, আগ্নেয় পর্বত, তোমরা পরপর করে লিখে দেবে এবং তীরচিহ্ন দেবে। 4-2 গ্রানাইট 1 হবে আগ্নেয় শিলা। 4-3
মিয়েন্ডার, এখানে তোমার সঠিক অ্যান্সার হবে নদীর মধ্যপ্রবাহ। মিয়েন্ডার কি হয়? নদীর মধ্যপ্রবাহ। এরপরে দেখো তোমাদের যে বড় প্রশ্ন রয়েছে সেখানে দেখো 5-1 কি বলা আছে, কোন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন বলা হয়। দেখো তোমাদের এটা 50 মার্কের প্রশ্ন ছিল, তাই তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে বড়, তোমরা সুন্দর করে বড় প্রশ্নগুলি লিখবে, তাহলে তোমরা ফুল মার্ক পাবে। দেখো কীভাবে লিখবে উত্তর, দেখো 21 জুলাই তারিখে কর্কট সংক্রান্তি বলা হয়। এবার দেখো ওই দিনকে কর্কট সংক্রান্তি বলার কারণে এটা আলাদা পেন দিয়ে হেডিং করবে এবং নিচে দাগ দিয়ে দেবে, তাহলে কী হবে, ম্যামদের দেখতে সুবিধা হবে। দেখো এখানে তোমরা লিখবে 21 জুলাই তারিখে তোমার মধ্যাহ্ন সূর্যের, এখানে লিখবে 21 জুলাই তারিখে মধ্যাহ্ন সূর্যের লম্বরশ্মি পৃথিবীর কর্কট সংক্রান্তি রেখা বা তোমার 23.5 বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর অবস্থান করে পৃথিবীর সমগ্র উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, এই জন্য এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। এবার দেখো এখানে দিয়েছি একটা বিশেষত্ব, তোমরা যদি চাও এই বিশেষত্বটা লিখতে পারো, আর না লিখলেও হবে, তাও একবার দেখো এই বিশেষত্বটা রয়েছে এখান থেকে এটা লিখে দিতে পারো। তাহলে এখানে কী রয়েছে দেখো, 21 জুলাই তারিখে পৃথিবীর নিজের কক্ষপথে এমন এক অবস্থানে আসে যে তোমার হচ্ছে এখানে পয়েন্ট দেখো 1 রয়েছে, উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। 2 মধ্যাহ্ন সূর্যের লম্বরশ্মি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। 3 উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত তোমার 66.5 ডিগ্রি থেকে উত্তর মেরু 90 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে তোমার 24 ঘন্টা সূর্যের আলো পড়ে। আর রয়েছে কত এখানে 4 দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ মেরু পর্যন্ত অঞ্চল সূর্যের আলো একইভাবে পড়ে না। দেখো এই প্রশ্নগুলি হচ্ছিল তোমার 2 মার্ক করে রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, তাও আমি দেখো বিশেষত্বটা লিখে দিয়েছি। তোমরা যদি অনেকে চাও যে একটু ছোটো হয়ে গেছে বা সেক্ষেত্রে তোমরা বিশেষত্বটা লিখে দিতে পারো, ওকে। আর বিশেষত্ব না লিখলেও তোমরা 2-2 পেয়ে যাবে। যারা ভালো স্টুডেন্ট মানে ভালো নাম্বার পেতে চাও, ঠিক আছে, তারা বিশেষত্ব 2টো কম করে 2টো বিশেষত্ব অবশ্যই লিখে দেবে। তাহলে দেখো আমি যেভাবে লিখে দিচ্ছি, আমি চাচ্ছি যাতে তোমরা সবাই ফুল মার্ক পাও, তার জন্য তোমাদের কোশ্চেনগুলো খুব সুন্দর করে লিখে দিয়েছি। দেখো যেভাবে পরীক্ষায় হলে তোমরা লিখবে বা স্কুলে জমা দিয়ে ফেরিস করে, আমি ঠিক সেইভাবেই লিখে দিয়েছি। 5-2 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটা কী লিখবে দেখো, নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বের মান অক্ষরেখা বলে, মান অক্ষাংশ বলে। আর এই কৌণিক মানের অবস্থিত কতগুলি স্থানের উপর দিয়ে অঙ্কিত বৃত্তাকার রেখাকে অক্ষরেখা বলে। হয়ে গেল। এবার আমি প্রথমে সংজ্ঞাটাই লিখেছি, কারণ কি সংজ্ঞা লিখতে হয় তারপর বৈশিষ্ট্য লিখতে হয়। 2 মার্কে যেহেতু, তাহলে প্রত্যেকটা দেখো অক্ষরেখা 1 থাকবে আর দ্রাঘিমা রেখায় 1 থাকবে, তাই দেখো দুটোকে আলাদা আলাদা করে লিখে দিয়েছি, তোমরা আলাদা করে লিখবে। তারপর এখানে দেখো বৈশিষ্ট্য লিখবে কি, অক্ষরেখাগুলি প্রত্যেকটি পূর্ণবৃত্ত এবং পরস্পরের সমান্তরাল। 2 প্রত্যেকটি অক্ষরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। এবার দেখো পরে আসবে কি, দ্রাঘিমা রেখা পৃথিবীর উপর সমমানের দ্রাঘিমা যুক্ত স্থানগুলিকে উত্তর দক্ষিণে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে অর্ধবৃত্ত পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলির সর্বোচ্চ মান 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখাগুলি 2 দাগ যেটা রয়েছে, দৈর্ঘ্য প্রত্যেকটি সমান কিন্তু কেউ সমান্তরাল নয়। 5-3 সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। দেখো উত্তর লিখবে তোমরা এখানে, ভারতের উত্তরে অবস্থিত সুউচ্চ হিমালয় পর্বত ভারতের জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যেমন তীব্র শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা। এগুলো তোমরা আলাদা কালি দিয়ে হেডিং করে দেবে এবং রোমান 1 দেবে। ভারতের উত্তরে অবস্থিত সাইবেরিয়ান থেকে আসা তীব্র শৈত্যপ্রবাহ হিমালয় পর্বত ভারতে ঢুকতে বাধা দেয়, যার ফলে ভারতের জলবায়ু তীব্র শৈত্যতার হাত থেকে রক্ষা পায়। যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন, তাই এটা আমি 3টা পয়েন্ট লিখেছি, কিন্তু এটা অনেক সময় তোমাদের 5 মার্কের প্রশ্ন আকারে আসে, সেক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট লিখে 3টা পয়েন্টের অবশ্যই বেশি লিখতে হবে না, 3টা পয়েন্ট লিখলেই তোমরা 2 মার্ক পাবে। দেখো এখানে কি আছে, 2 পয়েন্ট, বৃষ্টিপাতের সৃষ্টি। ভারতের আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে ভারতবর্ষে মৌসুমী বৃষ্টির প্রভাব দেখা যায়। রোমান 3 ক্রান্তীয় জলবায়ুর সৃষ্টির প্রভাব। ভারত একটি ক্রান্তীয় জলবায়ুর দেশ। এই জলবায়ু সৃষ্টির ক্ষেত্রে হিমালয় ও হিমালয় থেকে উৎপত্তি হওয়া তোমার নদীগুলির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তার ফলে কি, সরাসরি তোমার হিমালয়ের প্রভাব রয়েছে, হিমালয় থেকে নদী সৃষ্টি হচ্ছে, তার ফলে তোমার জলবায়ুর উপর প্রভাব ফেলেছে। তাহলে এই 3টা পয়েন্ট তোমরা লিখে দেবে। 5-4 ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। তাহলে এবার তোমরা কী লিখবে, উত্তর, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করা হলো, দিয়ে এভাবে তোমরা চক কাটবে, চক কেটে তোমরা পার্থক্যগুলি লিখবে। দেখো এখানে কী করবে, দেখো এই পাশে লিখবে মালভূমি আর এই পাশে লিখবে সমভূমি। মালভূমির ক্ষেত্রে তোমরা লিখবে প্রথম রোমান 1, মালভূমির আশেপাশে অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু, মালভূমির আশেপাশের অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু বিস্তীর্ণ ভূভাগ ও এর চারিদিকে খাড়া ঢাল থাকে। সেক্ষেত্রে সমভূমির ক্ষেত্রে কী হয়, সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে অবস্থিত কোনো নদী সমতল বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলে। প্রথমটা হয়ে গেলে, এবার দ্বিতীয়টা কী আছে, মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত হয়। এবার কী আছে, সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সমতলে কিংবা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত করে। 3 স্থানীয় উচ্চতার পার্থক্য কম হয়।
মানে স্থায়ী উচ্চতার পার্থক্য কম হয় আর স্থায়ী উচ্চতার পার্থক্য থাকে না বললেই চলে। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের মালভূমি ও সমভূমির পার্থক্য। এরপরে তোমাদের 6 দাগ। এখানে 6 দাগে দেখো তোমাদের 3টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা মান 3। তাহলে এখানে প্রশ্ন হলো প্রথমে, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতা তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। দেখো উত্তর লিখবে কি, পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় আছে যারা পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে থাকে। এই বায়ুর চাপ নিয়ন্ত্রণে নিরক্ষীয় ও মেরুর অঞ্চল প্রধান ভূমিকা নিয়ে থাকে। এবারে তোমরা হেডিং করে নেবে। হেডিং করে কী লিখবে, এখানে দেখো মেরু ও নিরক্ষীয় অঞ্চলের বায়ুর উষ্ণতা তারতম্য যেভাবে দুই অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার তোমরা লেখা শুরু করবে। নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর মাঝ বরাবর অবস্থান করে, যার কারণে সূর্যরশ্মি এই অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলের উষ্ণতা খুব বেশি থাকে মেরু অঞ্চলে উষ্ণতার তুলনায়, যার ফলে তোমার এই অঞ্চলে বায়ুর উষ্ণতা বেড়ে যায়। উষ্ণতা বাড়ার ফলে বায়ুর চাপ কমে যায়, উষ্ণ ও হালকা বায়ুর আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় ও নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে। অপরদিকে দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর ধরে ঠিকভাবে পৌঁছায় না, মানে কি তির্যকভাবে যায়, ঠিকভাবে পৌঁছায় না, তাই সেখানে উষ্ণতা খুব কম থাকে এবং সেখানে বায়ু ঠান্ডা ও ভারী হয়ে যায়, যার ফলে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়। এই উচ্চচাপ যুক্ত বায়ু নিরক্ষীয় অঞ্চলের সৃষ্টি নিম্নচাপের দিকে অগ্রসর হয়। ফলস্বরূপ নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল ও মেরু উচ্চচাপ অঞ্চলে বায়ুর চাপ দুই অঞ্চলে উষ্ণতা তারতম্যের কারণে নিয়ন্ত্রিত হয়। 6.2 মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। তাহলে কী লিখবে, দেখো মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা দোআঁশ মাটি, এঁটেল মাটি আর বেলে মাটি। হয়ে গেল। এবার প্রথমে হেডিং করবে দোআঁশ মাটি। এই মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান। এই মাটি চাষের পক্ষে খুবই উপযোগী, ধান, আখ, সর্ষে নানা ফসল চাষ করা হয়। এঁটেল মাটি, এই মাটিতে কাদার ভাগ বেশি থাকে এবং বালির ভাগ কম পরিমাণে থাকে। জল ধারণ ক্ষমতা বেশি হওয়ায় তেমন চাষাবাদ হয় না। পাট, আউশ ধান ইত্যাদি শাকসবজি হয়। বেলে মাটি, এই মাটিতে বালির ভাগ বেশি কিন্তু কাদার ভাগ কম থাকে। এই মাটির কণাগুলির মধ্যে ফাঁকা থাকে, জল ধারণ ক্ষমতা খুব কম হয়। আলু, তরমুজ প্রভৃতি ফসল ভালো হয়। এখানে বাদামও লিখে দিতে পারো। 6.3 নীল নদের ওপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? উত্তর, নীল নদের মধ্য ও নিম্ন প্রবাহপথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরে নীল নদের প্রবাহপথে একসময় প্রায়ই বন্যা হয়। বছরে অন্যান্য সময়ের জলের অভাবে মিশরে নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যায় না। বছরের অনেকটা সময় বন্যা ও অন্যান্য সময়ে খরা। এই অবস্থায় প্রতিকারের জন্য মিশরে নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়। আসোয়ান বাঁধটি 3830 মিটার দীর্ঘ, প্রস্থ 980 মিটার এবং এটি আফ্রিকার বৃহত্তম বাঁধ। নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। দেখো পরবর্তীতে তোমাদের 7 দাগে 3টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 5, তাই একটু বড় হবে এবং তোমরা এখান থেকে কোনো কমিয়ে লিখবে না, যতটুকু লেখা আছে ততটুকুই তোমরা লিখে দেবে। দেখো এখানে কী আছে, এশিয়া মহাদেশে নিরক্ষীয় ও উষ্ণ মেরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। উত্তর, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের চরিত্র কেমন হবে সেটা নির্ভর করে সেই অঞ্চলের প্রকৃতি ও জলবায়ুর উপর। ভূপ্রকৃতি, এখানে ভূটা আগে হবে, ভূপ্রকৃতি ও জলবায়ুর উপর। এশিয়া মহাদেশে নিরক্ষীয় জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ, এটা হেডিং। এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলে বলতে আমরা বুঝি শ্রীলঙ্কার দক্ষিণাংশ, ফিলিপাইনের দক্ষিণাংশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার প্রভৃতি দেশ। এই অঞ্চলে অত্যাধিক উষ্ণতা, দেখো টেম্পারেচারটা ব্র্যাকেটে লেখা আছে, ও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই অঞ্চলের উদ্ভিদগুলি প্রকৃতির উপর প্রভাব ফেলে। উদ্ভিদের বৈশিষ্ট্য ABC দিয়ে তোমরা এটা পয়েন্টিং করবে। বিভিন্ন প্রজাতির বৃক্ষের একত্র সমাবেশ, বড় পাতার যুক্ত উদ্ভিদ, গাছের পাতাগুলি একত্রে মাটিতে ঝরে পড়ে না। সুদীর্ঘ উদ্ভিদ, বনভূমি, তলদেশ ও গুল্মজাতীয় উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। উৎপন্ন তোমার কী হয়, এখানে উদ্ভিদ হবে, উৎপন্ন উদ্ভিদ, এখানে উৎপন্ন লেখা হয়েছে, এখানে উৎপন্ন উদ্ভিদ, মেহগনি, রবার, আউন উড, তারপরে তোমার হচ্ছিল রাউস প্রভৃতি।
তারপরে এশিয়া মহাদেশের মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। মেরু অঞ্চলের জলবায়ুর পার্থক্য খুব বেশি দেখা যায়। এই অঞ্চলে গড় উষ্ণতা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি ও শীতকালীন গড় উষ্ণতা 25 ডিগ্রি এর কাছাকাছি হয়। তাই এই অঞ্চলে ক্যাকটাস ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়। উদ্ভিদের বৈশিষ্ট্য: উদ্ভিদের শিকড় সুদৃঢ় হয়। বি, উদ্ভিদের কাণ্ডসমূহ তোমার ক্যাকটাস মানে জাতীয় যেটা সেটা হয়, কণ্টকাণ্ড যেটা। বিক্ষিপ্তভাবে কাঁটাযুক্ত ঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়। উৎপন্ন উদ্ভিদ: ক্যাকটাস, অ্যাকসিয়া, তারপরে কাঁটাযুক্ত ঝোপঝাড় ও খর্বাকৃতি তৃণ জন্মায়। 7.2 আফ্রিকা মহাদেশে নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। দেখো এখানে উত্তরগুলি হবে। এখানে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ও নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অবস্থান আফ্রিকা মধ্যভাগে নিরক্ষীয় রেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। কঙ্গো অববাহিকা ও গিনি উপকূলে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। বাৎসরিক উষ্ণতার প্রভাব: এই অঞ্চলে মধ্যাহ্নের সূর্য সারা বছর প্রায় মাথার উপর অবস্থান করে এবং দিন রাত্রির পার্থক্য প্রায় একই থাকে। এখানে গড় মাসিক উষ্ণতা তোমার 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং এই অঞ্চলে উষ্ণতা প্রসার তেমন থাকে না বলে এখানে একটি মাত্র ঋতুই বিরাজ করে। স্থায়ী নিম্নচাপ অঞ্চল: সারা বছর অধিক উষ্ণতার জন্য এই অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে বায়ুচাপ খুবই কম, সেই বায়ু প্রায় গতিহীন, তাই এই অঞ্চলে নিরক্ষীয় শান্ত মণ্ডল নামে পরিচিত। বৃষ্টিপাত: এখানে সারা বছরই মেঘে ঢাকা থাকে। সাধারণত রাত্রিবেলা ও সকালবেলা আকাশ মেঘযুক্ত থাকে। দুপুর থেকে বিকেলবেলায় সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। একে ফোরকলক রেইন বলে। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দেখো এখানে 250 সেন্টিমিটার। এই সময়ে বৃষ্টিপাতের উপর নির্ভর করে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। এর বৈশিষ্ট্যগুলি হলো: বৈচিত্র্যময় প্রজাতি: এই বনভূমি অসংখ্য প্রজাতির গাছের পরিপূর্ণ। এখানে এত পরিমাণে গাছ জন্মায় যা অন্য কোথাও দেখা যায় না। চিরগোধূলি অঞ্চল: বনভূমি এত ঘন জঙ্গলে পরিপূর্ণ যে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, তাই স্থানে স্থানে অন্ধকার নেমে আসে। এই কারণে এই বনভূমি আর্দ্র ও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাই একে চিরগোধূলির অঞ্চল বলে। রোমান 3 চিরসবুজ অরণ্য: গাছের পাতা বেশ প্রশস্ত ও লম্বা হয়, সারা বছর সবুজ থাকে, তাই এই অঞ্চলে বনভূমি চিরহরিত অরণ্য নামে পরিচিত। গাছগুলি এত লম্বা, তার ফলে গাছগুলির থেকে তোমার অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকে, তার ফলে একটি চাঁদোয়া তৈরি হয়। এই সকল বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলি হলো আবলুস, মেহগনি, আউটস আর পাম প্রভৃতি। এরপরে তোমাদের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ যা অবস্থান আফ্রিকা থেকে আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া আর মিশরের উত্তরাংশ প্রভৃতি ভূমধ্যসাগরীয় তীরবর্তী দেশ বা অঞ্চল সমূহ এই জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য: শুষ্ক গ্রীষ্মকাল: এই অঞ্চলে গ্রীষ্মকালীন গড় টেম্পারেচার থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। গ্রীষ্মকালে আকাশ মেঘযুক্ত থাকে। গ্রীষ্মকালে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি। আর্দ্র শীতকালে এখানকার জলবায়ু মেরুভাবাপন্ন মেঘাচ্ছন্নতার কারণে শীতকালে উষ্ণতা থাকে 4 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় উষ্ণতা থাকে 11 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ বলয়: ভূমধ্যসাগরীয় বায়ুর অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থিত। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে। বৃষ্টিপাত: এই অঞ্চলের মহাদেশগুলির পশ্চিম প্রান্তে 35 থেকে 90 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ুর প্রভাবে উচ্চভূমি অবস্থান করলেও সেখানে কিছু পরিমাণ বেশি বৃষ্টিপাত হয়। এই জলবায়ুর ওপর নির্ভর করে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় উদ্ভিদগুলির মাঝারি। 2 গাছের ছাল পুরু ও মোটা। 3 গাছের শিকড় মাটির অনেক গভীরে পর্যন্ত বিস্তৃত। আর 4 শুষ্ক গ্রীষ্মকালে গাছের বীজ থেকে শুকিয়ে নষ্ট না হয়, তাই ফলগুলি রসালো হয়। হালকা ঝোপঝাড়যুক্ত স্বাভাবিক উদ্ভিদ: বীজ, জলপাই, তারপর কর্ক
প্রভৃতি গাছ জন্মায়। আঙুর, লেবু প্রভৃতি ফলের গাছ জন্মাতে দেখা যায়। দেখো আজকের এই যে সর্বশেষ প্রশ্ন পরিবেশ ও ভূগোলে, যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এখানে কী আছে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটি যথার্থতা বিচার করো। মানুষের নেতিবাচক ক্রিয়াকলাপ নদীর উপর যেসব নেতিবাচক প্রভাব ফেলে সেগুলি হলো: 1. কলকারখানা বর্জ্য পদার্থ। কলকারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পরিশোধিত না করে সরাসরি নদীতে ফেলে দেওয়া হয়, যার ফলে নদীর জল দূষিত হয়ে যায়। তোমরা হেডিংগুলো কালো পেন দিয়ে লিখবে। রোমান 2, কৃষিকাজ। বর্তমান সময় উন্নত প্রযুক্তিতে চাষবাস করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয়। সেই ক্ষতিকর কীটনাশক বৃষ্টির জলের সঙ্গে নদীতে পড়ে, নদীর জল দূষিত হয়। 3. নগরের বর্জ্য পদার্থ। নদীর দুই পাশে নগরের সৃষ্টির ফলে নগরের মানুষ সব ধরনের বর্জ্য পদার্থ নদীতে ফেলে যায়, ফলে নদীর জল দূষিত হয়। পরিবহন ব্যবস্থা। নদীকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যার ফলে বড় বড় জাহাজ থেকে অপশোধিত দূষিত নদীর জলে পড়ে, ফলে নদীর উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। যেমন দূষিত বলতে তোমার তেলটাকে সরাসরি তোমার কোথায় ফেলা হয়, নদীর জলে ফেলা হয় বা সমুদ্রের জলে ফেলা হয়। এরপর দেখো কী আছে, 5. মৃত জীবদেহ। বেশিরভাগ ক্ষেত্রে কোনো মৃত প্রাণীর জীবদেহ নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, ফলস্বরূপ নদীর জল দূষিত হয়। 6. কৃত্রিম বাঁধ। নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি করে নগর রক্ষা ও কৃষিকাজ সুফল পাওয়া যায়, কিন্তু এই কৃত্রিম বাঁধের কারণে পরবর্তীতে ভয়ানক বন্যা ঘটে। তাহলে এই ছিল তোমাদের সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোলের উত্তরগুলি, এবং অন্যান্য সাবজেক্টের উত্তরগুলি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে দেখে তোমরা উত্তরগুলি লিখে নিতে পারবে।